আমন্ত্রণ বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশার। শুরুতেই শিরোনামগুলো জানাব। সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় 1 আসামি গ্রেপ্তার, পলাতক 2। প্রথম ধাপে 24 পৌরসভায় চলছে ভোট গ্রহণ। পঞ্চগড়ে নির্বাচনী কর্মকর্তার গাড়ি ভাঙচুর, পাবনায় 2 প্রার্থীর বর্জন। করোনার অজুহাতে 2 বছর ইনক্রিমেন্ট দিতে চান না পোশাক শিল্প মালিকেরা, অমানবিক বলছেন শ্রমিক নেতারা। জেনেভা ক্যাম্পে হাত বাড়ালেই মাদক বিক্রি হয় মুদি দোকানেও, প্রশাসনের সহযোগিতায় নিয়ন্ত্রক কিছু নেতা। এবং 2030 সালে বিশ্বে 28তম বড় অর্থনীতি হবে বাংলাদেশ, পেছনে ফেলবে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালকে, সিইবিআর এর তথ্য। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। সুনামগঞ্জের দিরায়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার অন্যতম আসামি বাস চালকের সহকারী রশিদকে গ্রেপ্তার করেছে পিবিআই। ভোরে গোবিন্দগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দিরাই থেকে সিলেট ফেরার পথে চলন্ত বাসে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বাসটির চালক ও সহকারী। নিজেকে বাঁচাতে বাস থেকে লাফ দেয় ওই ছাত্রী, এতে গুরুতর আহত হয় সে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে। এই ঘটনার আরেক আসামি বাস চালক এখনও পলাতক, তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সিলেট থেকে রয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, একটু জানতে চাইবো যে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা বলা হয়েছিল, সেটি কখন নাগাদ হবে? আর এর বাইরে আরো যারা জড়িত রয়েছে সেই বিষয়টি একটু জানতে চাইবো যে তাদের গ্রেপ্তারের এখন পর্যন্ত সর্বশেষ কি তথ্য? দেখুন, সুনামগঞ্জের দিরাইয়ে যে চলন্ত বাসে এই কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করা হয়েছিল এবং এই বাসের যিনি হেল্পার মানে বাস চালকের সহকারী যিনি ছিলেন রশিদ আহমদ, তাকে কিন্তু আজকে ভোর রাতে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জের এলাকার এই রশিদের শ্বশুর বাড়ি থেকে যিনি আত্মগোপনে ছিলেন সেখান থেকে কিন্তু পিবিআইয়ের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করেছে। এই মামলায় মোট আসামি হচ্ছে 3 জনকে আসামি করে এই কলেজ ছাত্রীর বাবা দিরাই তারা মামলা করেছিলেন। এর মধ্যে কিন্তু এই রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত বাসের চালক এবং আরো 2 জন কিন্তু পলাতক রয়েছেন। তো পিবিআই এর পক্ষ থেকে কিছুক্ষণ আগে এখানকার যে সিলেটের বিশেষ পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ খালিদুজ্জামান, তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটা বলেছেন যে এই রশিদ কিন্তু এই বাস চালকের সহকারী। এই মেয়েটি যখন সিলেট থেকে দিরাই যাওয়ার উদ্দেশ্যে এখানে উঠেছিল এবং সুজানগর এলাকায় একটি জায়গায় গিয়ে যখন বাসের সবগুলো যাত্রীরা নেমে পড়েছিলেন এবং এই স্কুল ছাত্রী একা এই বাসে ছিলেন, তখন কিন্তু এই রশিদই প্রথমে তাকে ধর্ষণ চেষ্টা করে এমনটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে এবং সে এটাও স্বীকার করেছে সে এই ঘটনার সাথে জড়িত ছিল এবং তার সাথে আরো 2 জন ছিলেন, বাসের চালক এবং গেটম্যান। এই মোট 3 জনই কিন্তু এই ঘটনার সাথে জড়িত ছিল। এটা তারা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা এই রশিদ পিবিআই কে জানিয়েছে। তো পিবিআই যেটা বলেছে যে কিছুক্ষণের মধ্যেই তাকে কিন্তু দিরাই থানায় হস্তান্তর করা হবে। যেহেতু মামলাটি সুনামগঞ্জে দিরাই থানায় হয়েছে, সেখানে তাকে তারা এখানে পৌঁছে দেবেন। আর এই ঘটনার পর থেকে কিন্তু আপনি জানেন যে সিলেট এবং সুনামগঞ্জে আন্দোলন হচ্ছে এবং এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বাস চালক এবং হেল্পাররা, সেই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করেছেন এবং বাকি যারা আসামি আছেন তাদেরকেও দ্রুত যাতে গ্রেপ্তার করা হয় সেই বিষয়ে তারা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন। এবং আমরা কিছুক্ষণ আগে সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে কথা বলেছি এবং সিলেটেরও পুলিশ সুপার, এবং তারা যেটা আমাদের বলেছেন যে সিলেট এবং সুনামগঞ্জের পুরো রেঞ্জের সবগুলো পুলিশই কিন্তু চেষ্টা করে যাচ্ছে বাকি যারা 2 জন আসামি বাসের চালক এবং গেটম্যান তাদেরকে গ্রেপ্তার করতে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আক্রান্তদের শরীরে 10 দিনের বেশি থাকে না করোনা ভাইরাস, কিন্তু রাজধানীর এক নারী 58 দিন ধরে করোনা পজিটিভ, যদিও বর্তমানে তার করোনার লক্ষণ বা উপসর্গ নেই। রোগতত্ত্ববিদরা বলছেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা জটিল রোগে আক্রান্তদের ক্ষেত্রে এমনটা হতেও পারে। রেবেকা সুলতানা একটি আন্তর্জাতিক এনজিওর কর্মকর্তা। অক্টোবরের শেষ সপ্তাহে করোনার উপসর্গ দেখা দেয় তার। 30 অক্টোবর শনাক্ত হয় করোনা, ডায়াবেটিস,
উচ্চ রক্তচাপ থাকায় দেখা দেয় জটিলতা। এমন অবস্থা চলে 1 মাস। আমি প্রচণ্ড যুদ্ধ করেছি প্রথম নভেম্বর মাসটা। এটা আমি কাউকে বুঝাতে পারবো না। প্রচণ্ড উইকনেস আছে, শরীরে পেইন আছে, পুরা জয়েন্টে পেইন আছে। আর যেটাই যে কিছুক্ষণ বেশি করলে কথা বললে আমার ব্রিথিং প্রবলেম হয়। হাসপাতাল ছেড়ে বাড়িতেই থাকছেন রেবেকা সুলতানা। এখন করোনার উপসর্গ নেই তার। পরিবারের অন্য সদস্যরা করোনামুক্ত হলেও এখনও ভাইরাস বহন করছেন তিনি। এ পর্যন্ত 5 বার করোনা পরীক্ষা করালেও প্রতিবার পজিটিভ এসেছে তার। আত্মীয় স্বজনের কাছ থেকে, সহকর্মীদের কাছ থেকে, সবার কাছ থেকে দূরে থাকার যে মানসিক যন্ত্রণা, যেটা আমি প্রত্যেকবার রিপোর্টটা খুব আশা নিয়ে হাতে নিয়েছি যে আমি কালকে থেকে সবার সাথে সহজভাবে মিশতে পারবো, কিন্তু সেটা আমি রিপোর্টটা পাওয়ার পরে আর হয়নি। সো আমি এখন পর্যন্ত এই যন্ত্রণার মধ্যে দিয়েই যাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আক্রান্ত ব্যক্তির শরীরে সাধারণত 10 দিনের বেশি থাকে না করোনা। কারো কারো ক্ষেত্রে 15 থেকে 20 দিনও থাকে। গবেষকেরা বলছেন, দীর্ঘ সময় পজিটিভ থাকা মানেই আক্রান্ত নয়। এক্ষেত্রে করোনা ছড়ানোর আশঙ্কাও কম। ডায়াবেটিস অথবা HIV ভাইরাসে আক্রান্ত কিংবা ক্যান্সারে আক্রান্ত, কেমোথেরাপি নিচ্ছেন, রেডিওথেরাপি নিচ্ছেন, এইসব ক্ষেত্রে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং ভাইরাস তখন দীর্ঘদিন রেপ্লিকেট করার একটা সুযোগ পায়। তো এইসব ক্ষেত্রে কিন্তু তাদের শরীরে অনেকদিন করোনা ভাইরাস সক্রিয় অবস্থায় থাকতে পারে। দীর্ঘ সময় করোনা পজিটিভ থাকার ঘটনা বিশ্বে বিরল। এ পর্যন্ত সর্বোচ্চ 120 দিন পজিটিভ পাওয়া গেছে চীনে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সঙ্গে চট্টগ্রামে পাওয়া ভাইরাসের আংশিক মিল পাওয়ার কথা জানালেন গবেষকেরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ভাইরাসের জিন বিন্যাস করতে গিয়ে এই তথ্য পেয়েছেন। তবে বিষয়টি নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন গবেষকেরা। চট্টগ্রাম বিভাগের 11 জেলা থেকে পাওয়া করোনা ভাইরাসের নমুনা নিয়ে গবেষণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নির্বাচিত 46টি নমুনার মধ্যে 33টির 99% জিনোম সিকোয়েন্স উন্মোচনে সফল হওয়ার কথা জানিয়েছেন তারা। গবেষকরা জানিয়েছেন, বিভিন্ন এলাকার 30টি সিকোয়েন্সের 126টি মিউটেশন বা রূপ পরিবর্তন হয়েছে। এর মধ্যে 5টি মিউটেশন সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে। এছাড়া বিশ্বজুড়ে ব্যাপকভাবে ছড়ানো D614G রূপটির প্রাধান্য দেখা গেছে চট্টগ্রাম বিভাগেও। মিল পাওয়া গেছে বিভিন্ন দেশের নমুনার সঙ্গেও। প্রত্যেকটা জেলার সাথে কম বেশি ইউএসের যে ভাইরাসের যে জিনোম সিকোয়েন্স, এটার সাথে আমরা মিলে এনসিপি এর যে ডাটাবেস আছে ওটার সাথে আমরা কম্পেয়ার করে আমরা এই তথ্যটা পাচ্ছি ব্লাস্ট করার পর। এরপর আমরা ইউরোপের সাথে মিল পেয়েছি, মধ্যপ্রাচ্যের কিছু দেশের সাথে মিল পেয়েছি, ইন্ডিয়ার সাথে পেয়েছি, জাপানের সাথে কয়েকটা পেয়েছি। তো মোটামুটি ডিস্ট্রিক্ট ওয়াইজ আবার আলাদা। সম্প্রতি আতঙ্ক ছড়ানো নতুন ধরনের করোনার 6টি রূপের একটির সঙ্গে মিল পাওয়া গেছে চট্টগ্রামে পাওয়া করোনা ভাইরাসের। তবে বিষয়টি নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন গবেষকরা। নমুনায় আমাদের জিনোম সিকোয়েন্সে পেয়েছি, তার মধ্যে একটা মিউটেশন ওই 6টা মিউটেশনের সাথে 6টা মিউটেশনের একটা, সব কয়টা মিউটেশন মিলিয়ে যে ভয়াবহতা কি প্রকাশ করছে ভাইরাসটা, নাকি শুধুমাত্র সিঙ্গেল একটা মিউটেশনের কারণে ভয়াবহতা প্রকাশ করছে, এ সম্পর্কে আরও ফার্দার গবেষণা দরকার আছে। গবেষকরা জানিয়েছেন, এরই মধ্যে 12টি নমুনার জিনের বিন্যাস গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাবেজে জমা দেওয়া হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রথম ধাপে 23 জেলার 24 পৌরসভায় মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে একটানা বিকাল 4টা পর্যন্ত। তবে পঞ্চগড়ে পৌর নির্বাচনে একটি কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। এবার সবগুলো পৌরসভাতেই ভোট হচ্ছে ইভিএমে। সকাল থেকে বেশিরভাগ পৌরসভার ভোট কেন্দ্রেই ভোটার উপস্থিতি ভালো ছিল। উৎসব মুখর পরিবেশেই ভোট হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নির্বাচন কর্মকর্তারা। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেয়ায় কিছুটা সময় লাগছে বেশি। পাবনার চাটমোহরে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র 2 প্রার্থী রেজাউল করিম দুলাল ও আব্দুল মান্নান। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
23 জেলার 24 পৌরসভায় এবার মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি সহ জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। 24 পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 93 জন। কাউন্সিলর পদে 848 আর সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী 266 জন। 22 নভেম্বর প্রথম ধাপে 25 পৌরসভার ভোটের তফসিল দেয় ইসি। তবে গাজীপুরের শ্রীপুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট হবে 16 জানুয়ারি। সেদিনই হবে দ্বিতীয় ধাপের 61 পৌরসভার ভোট। আগে বাস করো করতে আর কতে গেছে ওই একটা লাগিয়ে গেছে, আর এবার সংক্ষেপে সুন্দর ভোট হয়েছে। ব্যালটটা একটা বাক্সের মধ্যে থইতে, আর এখন ওই কম্পিউটারে দিয়েছি টিপ দিয়ে। পৌর নির্বাচন নিয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও পাবনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড কেন্দ্র থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আপনি যেই কেন্দ্রে আছেন সকাল থেকে সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখেছেন এবং এখন পর্যন্ত আনুমানিক কত শতাংশ ভোট পড়েছে সেখানে? আমি আছি মূলত সীতাকুণ্ড আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, এবং সকালেও আমরা এখানে এসেছিলাম। সকালে কিন্তু আমরা বেশ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এখানে ভোটারদের ভোট দিতে দেখেছি। এখন যেহেতু দুপুরের খাবারের সময়, এখন সেই লাইন বা সারিটি কিছুটা ছোট হয়ে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত লাইনটি আস্তে আস্তে মানুষ কমে আসছে। তো এই রকম অবস্থা এখন দুপুরবেলা। এটি প্রায় সব কেন্দ্রেই। এখানে এই পাশাপাশি দুটি আলাদা আলাদা কেন্দ্র রয়েছে, একটিতে সব নারী ভোটার আর একটিতে সব পুরুষ ভোটার। তো এখনো পর্যন্ত যেটি আমরা সকাল থেকে দেখছি যে মোটামুটি শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর পরিবেশেই ভোট এগিয়ে চলছে। তবে সকাল 10টা থেকে 11টার মধ্যে দুইটি কেন্দ্রে 7 নাম্বার এবং 2 নাম্বার, এইখানে মোট 17টি কেন্দ্র। এই 17টি কেন্দ্রের মধ্যে 7 এবং 2 এই দুটি কেন্দ্রে কাউন্সিলর যারা প্রার্থী তাদের সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা আমরা লক্ষ্য করেছিলাম। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এখানে যারা নির্বাচন সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে তারা অনেকটা কঠোরভাবেই এই বিশৃঙ্খলা বা এই বিষয়টি তারা সামাল দিতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে কিছু সকালে চট্টগ্রামের পুলিশ সুপার এসেছিলেন, পাশাপাশি এই নির্বাচন যারা পরিচালনা করছেন জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাও এখানে এসেছিলেন। এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি ওয়ার্ডে, এখানে মূলত 9টি ওয়ার্ডের প্রত্যেকটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করছে, এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে 4 জন সশস্ত্র পুলিশ সদস্য রয়েছেন, পাশাপাশি আনসার সদস্যরাও আছেন। এর বাইরে ভ্রাম্যমাণ এখানে আনসার ব্যাটালিয়নের 2 প্লাটুন সদস্যকে এখানে এই আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে নিয়োগ করা হয়েছে। র্যাবের ভ্রাম্যমাণ দল রয়েছে। অর্থাৎ এই যে কোনো ধরনের কেন্দ্রটি বাদেও আরো বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছেন, সব জায়গায় কি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ছিল কিনা, কেমন দেখেছেন আপনি? একটু আগে যেটি বলছিলাম যে মূলত সকাল 10টা থেকে 11টার মধ্যে দুটি কেন্দ্র অর্থাৎ 2 নাম্বার এবং 7 নাম্বার এই দুটি কেন্দ্র ছাড়া বাকি সবগুলোতেই আমরা দেখেছি যে মোটামুটি শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে এখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং সবগুলোতেই আমরা সকাল থেকে কিন্তু যথেষ্ট ভিড় লক্ষ্য করেছি। এখন আমরা যেটি দেখছি যে মূলত দুপুরবেলা খাবারের সময়, এই কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম। তাছাড়া 4টা পর্যন্ত যেহেতু সময় আছে, হয়তো 4টার দুপুরের এই খাবারের পরে যারা ভোট এখনো দেননি তারা হয়তো পরে এসে ভোট দিবেন। তবে আমরা বিএনপির যে প্রার্থী এখানে তার সাথেও কথা বলেছিলাম, আওয়ামী লীগের প্রার্থীর সাথেও কথা বলেছিলাম। তো বিএনপির প্রার্থী দুটি অভিযোগ করেছেন। তারা বলছেন যে কিছু কিছু জায়গায় হয়তো তাদের পক্ষের যারা ভোটার আছে তাদেরকে ধমক দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, যদিও সেটি আওয়ামী লীগের প্রার্থী উড়িয়ে দিয়েছেন। এছাড়া নির্বাচন এখানে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তিনি বলেছেন যে কোনো প্রার্থী এই ধরনের অভিযোগ তাদের কাছে করেননি, করলে তারা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন বা নিবেন। তো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়া এই ধরনের আমরা দেখছি যে মোটামুটি সুশৃঙ্খলভাবে এখানে ভোট এগিয়েছে। আরও ঘন্টা 2 বাকি আছে ভোটের, তখন হয়তো আমরা বাকি বিস্তারিত বিষয়ে এখানে বলতে পারবো।
অনুপম, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে আমরা চলে যাচ্ছি পাবনায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, দুই স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছেন অনিয়মের অভিযোগ তুলে। তারা আসলে কি নির্দিষ্ট কোনো অভিযোগ করেছেন কিনা, লিখিত অভিযোগ দিয়েছেন কিনা, এবং সেই সাথে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি আপনি সকাল থেকে এখন পর্যন্ত কেমন দেখেছেন? প্রার্থী ছিলেন মেয়র পদে কিন্তু 4 জন। এর মধ্যে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দুজনেই কিন্তু 10টার পর নাগাদ কিন্তু তারা ভোট বর্জন করেছেন। তবে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেছেন যে তাদের যে এজেন্ট রয়েছে কেন্দ্রগুলোতে, সেই এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং এর বাইরে তাদের যে সমর্থক রয়েছে, এই সমর্থকদের ভোট প্রদানে বাধার সৃষ্টির অভিযোগ এনেই তারা কিন্তু ভোট বর্জন করেছে। এছাড়াও কিন্তু তারা আরো অভিযোগ করেছেন যে গতকাল থেকে তাদের বাড়িতে তাদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগ তুলে কিন্তু তারা ভোট বর্জন করছে। এই বিষয়ে কিন্তু নির্বাচন কর্মকর্তা অথবা যারা নিয়োজিত রয়েছেন নির্বাচনের সঙ্গে, তাদের মৌখিক বা লিখিতভাবে কিন্তু এই দুই প্রার্থী, যে দুইজন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করে, তারা কিন্তু অভিযোগ করেনি বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে জেলার নির্বাচন কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রার্থীরা আসলে ভোট সুষ্ঠু এবং সুষ্ঠু পরিবেশে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং তাদের কাছে কোনো অভিযোগ আসেনি বলে জেলা নির্বাচন কর্মকর্তা কিন্তু আমাকে জানিয়েছেন। আমি আপনাকে বলে রাখি, আমি কিন্তু এখন অবস্থান করছি চাটমোহর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এই ভোট কেন্দ্রে। এখানে কিন্তু 2 ঘন্টা আগেও আমি এখানে এসেছিলাম। এখানে কিন্তু দেখতে পেয়েছি পুরুষ এবং মহিলার কিন্তু সারিবদ্ধ লাইন। এখন কিন্তু দুপুর 2টা যেহেতু পার হয়ে গেছে, সেই কারণে কিন্তু দুপুর নাগাদ খাওয়ার সময়, এই সময়টা হয়তো ভোটাররা আসছেন না বলে যারা ভোটের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে পাবনার চাটমোহর পৌরসভার কিন্তু 9টি ওয়ার্ড রয়েছে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 2 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন রয়েছে। এর পাশাপাশি কিন্তু পুলিশ, আনসার সদস্য কিন্তু নিয়োজিত রয়েছে। সব মিলিয়ে চাটমোহর এই পৌরসভায় কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। 24 পৌরসভায় চলছে স্থানীয় সরকার নির্বাচন, সে বিষয়ে বিস্তারিত জানছিলাম পাবনা এবং চট্টগ্রাম থেকে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ দিতে আন্তর্জাতিক মহলের তেমন কোনো অগ্রগতি নেই। আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে সরকার বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে আসছে। এজন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। তিনি বলেন, প্রায় 12 লাখ রোহিঙ্গা টেকনাফ উখিয়ায় আশ্রয় নেয় তাদের ভরণ পোষণে বাংলাদেশের অর্থনীতিতে প্রবল চাপ তৈরি হচ্ছে। ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের। ধারণ ক্ষমতার কম জায়গায় অধিক সংখ্যক মানুষ বসবাস করায় মানবিক ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কার কথাও বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্বের দীর্ঘতম বালুকাময় সৈকত ঘিরে পর্যটন শিল্পের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে। বহুজাতিক গণমাধ্যম রোহিঙ্গাদের ভাষা লোক এই কোনো আন্তর্জাতিক সংস্থা বহুজাতিক গণমাধ্যম রোহিঙ্গাদের ভাষান্তরে জোরপূর্বক স্থানান্তরের কথা প্রচার করছে, যা আদৌ সত্য নয়। যারা স্বেচ্ছায় যেতে চায় তাদেরকেই কেবল স্থানান্তর করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এতদিন ধরে শুধু বাংলাদেশের মানবিকতার প্রশংসা করে যাচ্ছে। আশ্বাসের বাণী শোনানো ছাড়া দৃশ্যমান আর কি হয়েছে? করোনার অজুহাতে 2 বছর শ্রমিকদের 5% করে ইনক্রিমেন্ট দিতে চান না পোশাক শিল্প মালিকরা। এজন্য শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে মালিকদের সংগঠন বিকেএবিএ। সংগঠনটির এমন পদক্ষেপকে অমানবিক মন্তব্য করে শ্রমিক নেতারা বলছেন, এতে অসন্তোষ তৈরি হবে পোশাক খাতে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় লকডাউনের পথে হাঁটছে বাংলাদেশের তৈরি পোশাকের গন্তব্য যুক্তরাজ্য সহ অনেক দেশ। ফলে বাতিল ও স্থগিত হচ্ছে ক্রয় আদেশ। আবার অনেক ব্র্যান্ড পোশাকের মূল্য পরিশোধ করতে পারছে না। শিল্প মালিকদের দাবি, করোনার কারণে পোশাকের দাম কমেছে 10 থেকে 15%। করোনার ধাক্কা সামলাতে সরকারের কাছে প্রণোদনার ঋণ নিচ্ছেন উদ্যোক্তারা। এবার তারা শ্রমিকের ইনক্রিমেন্ট বাতিলের দাবি তুলেছেন।
শ্রম প্রতিমন্ত্রীকে লেখা চিঠিতে বেতন বৃদ্ধির বিধান 2 বছর স্থগিত রাখার দাবি জানিয়েছেন বিকেএমই এর সভাপতি সেলিম ওসমান। পোশাক শিল্প মালিকরা জানান, কারখানা বন্ধ বা কর্মী ছাঁটাই না করে ব্যবসা টিকিয়ে রাখতে এমন পরিকল্পনা তাদের। আমাদের যে অর্ডারগুলি বাইরেরা প্লেস করতেছে, প্রত্যেকটা অর্ডারে এবং প্রত্যেকটা মানে ব্র্যান্ড এবং বায়ার প্রাইস কমিয়ে দিয়েছে। তো আমাদের তো কোথাও কোনো কস্টিং তো কমেনি, আমাদের অ্যাডজাস্টের জায়গা নেই। মালিক পক্ষের এমন দাবি অযৌক্তিক বলছেন শ্রমিক নেতারা। তারা জানান, করোনার কারণে অনেক কারখানায় কাজ কম, তাই ওভারটাইম কাজ করার সুযোগ পাচ্ছেন না শ্রমিকরা। এই অবস্থায় ইনক্রিমেন্ট বন্ধ হলে চরম বিপদে পড়বেন তারা। করোনাকালীন সময়ে তারা যে পত্রটা দিয়েছেন অত্যন্ত আমি মনে করি অমানবিক। শ্রমিকরা শুধু ক্ষুধার্ত থাকবে এবং বাকিরা সবাই ভালো থাকবে, এটা তো হয় না। কারণ যদিও সকলের সমস্যা সকলেরই আছে, এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি ভাবে শ্রমিকদের কিন্তু ওভারটাইম হচ্ছে না। ওভারটাইম না হওয়ার ফলে তাদের শুধু এই বেতনের উপর নির্ভর করছে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির সাথে তাল মেলাতে প্রতি বছর 5% বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে আইনে। ইনক্রিমেন্ট না হলে শ্রমিকের প্রকৃত মজুরি কমে যাবে। বিশ্ববাজারে তৈরি পোশাক খাতের চাহিদা কমে গিয়ে এই খাত যে সংকটে পড়েছে, সেই সংকটের দায় আসলে শ্রমিকদের উপরে যতটা কম দেয়া যায় ততই ভালো, এবং তাদের উপরে আসলে কোনো দায় যাওয়া উচিত নয়। শ্রমিকরা ইতোমধ্যেই তাদের ওভারটাইম কমে যাওয়ায় তাদের যে স্বল্প আয় সেটা দিয়ে টিকে থাকাটা তাদের জন্য মুশকিল হচ্ছে। 2013 সালের নিম্নতম মজুরি বোর্ড প্রথমবারের মতো পোশাক শ্রমিকদের মূল মজুরির 5% বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া বাধ্যতামূলক করে। এরপর থেকে প্রতি বছর ইনক্রিমেন্ট পাচ্ছেন শ্রমিকরা। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার সরকারি প্রতিষ্ঠানগুলো এমপি বাহার সিন্ডিকেটের কাছে জিতবে। সিন্ডিকেটে বাহার পরিবার ও সমর্থকদের 8টি ঠিকাদার প্রতিষ্ঠান, আর এদের মাধ্যমেই কাজ করাতে বাধ্য সরকারি প্রতিষ্ঠানগুলো। গত 2 বছরে এই টেন্ডার সিন্ডিকেট 1,500 কোটি টাকার 109 প্রকল্পের কাজ পেয়েছে। আর এসব টেন্ডার বাণিজ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এমপি বাহারের বিরুদ্ধে। তবে এমপি বাহারের সহযোগীরা বলছেন, টেন্ডারে নিয়ন্ত্রণ থাকলেও বাণিজ্যের অভিযোগ মিথ্যা। কুমিল্লায় পাহাড় কেটে সড়ক নির্মাণ করায় ঠিকাদার প্রতিষ্ঠান হাসান টেকনো বিল্ডার্স ও হক এন্টারপ্রাইজের বিরুদ্ধে মামলার সুপারিশ করে পরিবেশ অধিদপ্তর। এতে ক্ষিপ্ত হয়ে সরকারি কর্মকর্তাকে এলাকা ছাড়ার হুমকি দেন স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। প্রশ্ন উঠেছে, ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে বাহারের সম্পর্ক কি? খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লার বেশিরভাগ সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ করেন এমপি বাহার। নিজ পরিবার এবং সমর্থকদের 8টি ঠিকাদার প্রতিষ্ঠান সিন্ডিকেটের দখলে কুমিল্লার বেশিরভাগ টেন্ডার। এগুলোর মধ্যে নিজের নামে মেসার্স কনস্ট্রাকশন অ্যান্ড ইকুইপমেন্ট সাপ্লায়ার, মেয়ের জামাই সাইফুল ইসলাম রনির নামে মেসার্স সাইফুল ইসলাম রনি, ব্যবসায়িক পার্টনার নাজবুল হাসানের হাসান টেকনো বিল্ডার্স, ব্যবসায়িক পার্টনার মুহাম্মদ আলমের রানা বিল্ডার্স, আরেক পার্টনার এনামের হক এন্টারপ্রাইজ, ব্যবসায়িক পার্টনার আবু বকর সিদ্দিকের নামে RABRC লিমিটেড। কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল আলম রিন্টুর ইসলাম এন্টারপ্রাইজ ও কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাসান ইমামের মেসার্স হামিম অ্যান্ড ব্রাদার্স। জাতীয় ইজিপি পোর্টালে খোঁজ করে জানা যায়, গত 2 বছরে এমপি বাহারের মেসার্স কনস্ট্রাকশন অ্যান্ড ইকুইপমেন্ট সাপ্লায়ারের নামে 657 কোটি টাকার 55টি প্রকল্প অনুমোদন হয়েছে। হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড পেয়েছে 378 কোটি টাকার 9টি প্রকল্প। রানা বিল্ডার্স পেয়েছে 240 কোটি টাকার 4 প্রকল্প। হক এন্টারপ্রাইজ পেয়েছে 41 প্রকল্প, যার বাজেট 169 কোটি টাকা। কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতির অভিযোগ, সাংসদের ক্ষমতার অপব্যবহার করেই বাগিয়ে নিয়েছেন এসব টেন্ডার। এমন কোনো ডিপার্টমেন্ট আপনি পাবেন না যেখানে ওনার হস্তক্ষেপ চলে না। কেউ কোনো টেন্ডার দিতে পারে না। 2-3টা লাইসেন্স আছে ওনার, এই 2-3টা লাইসেন্সেই আপনার টেন্ডার হয় এবং এইগুলি পরবর্তীতে কাজ বিক্রি করেন। শুধু ক্ষমতা দিয়েই নয়, বাহারের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে অন্যের টেন্ডার হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে। ঢাকার এই ঠিকাদারের অভিযোগ, অক্টোবরে কুমিল্লার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ফার্নিচার সরবরাহের একটি প্রকল্প তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বাহারের সমর্থকেরা। বাহার এমপি ছাড়া আর কারো কোনো কাজ কেউই কাজ করতে পারবেন না, তা আপনারাও কাজ করতে পারবেন না, আপনাদের অফার আপনারা ডিনাই করেন।
তবে এসব অভিযোগের তোয়াক্কা করেন না এমপি বাহার। উল্টো তার ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কিছু বললে প্রকাশ্যে হুমকি দেন তিনি। এমপি বাহারের সমর্থকদের দাবি, সরকারি টেন্ডার বাণিজ্যের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। দলের কর্মীদেরকে সহায়তা করতে গিয়ে টেন্ডার নিয়ন্ত্রণ করতে হয়তো হয়েছে, কিন্তু বাণিজ্য শব্দটা একেবারেই যায় না বাহার সাহেবের সাথে, এটা হতেই পারে না। এমপি বাহারের কারণে কুমিল্লার বেশিরভাগ ঠিকাদার ক্ষতিগ্রস্ত হলেও প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা। মাদকের আখড়ায় পরিণত হয়েছে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। মুদি দোকান থেকে শুরু করে ইলেকট্রনিক্স, মোবাইল সার্ভিসিংয়ের দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, গাঁজা সহ নানা মাদক। স্থানীয়রা বলছেন, প্রশাসনের সহযোগিতায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন ক্যাম্পের কিছু নেতা। কিভাবে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে তার কোনো সদুত্তর দিতে পারেনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশ বলছে, ঘিঞ্জি এলাকার কারণে ক্যাম্পে অভিযান চালানো সহজ নয়। প্রকাশ্যে মাদক কেনাবেচা যেন এখানে খুব স্বাভাবিক বিষয়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ল চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুর ইয়াবা বিক্রির দৃশ্য। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের গলি ধরে হাঁটলেই দেখা যায় প্রকাশ্যে মাদক বিক্রির এমন চিত্র। ক্যাম্পের অলিগলি, মুদি, ইলেকট্রনিক্স, মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অবাধে বিক্রি হচ্ছে ইয়াবা সহ নানা মাদক দ্রব্য। অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর যে কয়েকটি স্পটে মাদক বিক্রি হয় তার অন্যতম জেনেভা ক্যাম্প। বাসিন্দাদের দাবি, এই কারবার নিয়ন্ত্রণ করছেন ক্যাম্পের কিছু নেতা। মাদক ব্যবসা এরকম খুব শক্তিশালী চলে যাচ্ছে, আর এরা যারা প্রতিনিধি আমাদের ক্যাম্পে, এরা মাদক ব্যবসায়ীকে আশ্রয় পোষণ দেয়। করোনাকে পুঁজি করে এখন যে আবার আগের মতন মাদক ব্যবসা চলে যাচ্ছে, সেটা আসলে হচ্ছে যে আমাদের প্রতিনিধির কারণে। প্রশ্ন, তবে কিভাবে বা কাদের মদদে এখনো ধরাছোঁয়ার বাইরে এই সাম্রাজ্য? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, আন্তর্জাতিক সংস্থার আওতাধীন ক্যাম্পটিতে অভিযান পরিচালনায় রয়েছে বিধিনিষেধ। সেই সুযোগে গা ঢাকা দেয় মাদক কারবারিরা। জেনেভা ক্যাম্পে স্পেশালি আমরা অনেকবার অভিযান করেছি এবং আরও করব। যে আমরা যদি যেখানে যদি শুনি যে মাদকের সেখানে বিস্তার হচ্ছে বা মাদক সেখানে বেচাকেনা হচ্ছে, আমরা যথেষ্ট ভাবে অভিযান পরিচালনা করি। মাদক ব্যবসার কথা স্বীকার করে পুলিশ বলছে, ক্যাম্পের বাইরে টহল থাকে, তবে ক্যাম্পের ভিতরে চাইলেও অভিযান চালানো সহজ নয়। স্বাভাবিক কারণেই এখানে যেহেতু তারা একটা গেঞ্জি এলাকার মধ্যে থাকে, লক্ষ লক্ষ মানুষ মানে একসাথেই থাকে বলা যায়, সেখানে অভিযানের ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করি। আমাদের পুলিশও যেন এখানে কোনো কারণে বাধাগ্রস্ত না হয়, সে কারণে আমরা সতর্কতা অবলম্বন করি। যে অন্যান্য জায়গায় যেভাবে পুলিশ কম সংখ্যক পুলিশ নিয়ে অভিযান চলে যায়, সেখানে অভিযানের ক্ষেত্রে আমরা একটু টাইম নিয়ে সময় নিয়ে আমরা অভিযানটা করি। চিহ্নিত স্পট, চিহ্নিত মাদক ব্যবসায়ীরাও, তবুও ধরাছোঁয়ার বাইরে জেনেভা ক্যাম্পের মাদক সাম্রাজ্য। প্রশাসনের গাফিলতি, অনীহা বা সীমাবদ্ধতা যাই হোক না কেন, এখনই নিয়ন্ত্রণ করা না গেলে দেশের জন্য তা অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বেলা 12টার দিকে চালানো অভিযানে ভেঙে দেওয়া হয় পুলিশ বক্স সহ অবৈধ বেশ কয়েকটি স্থাপনা। সিটি কর্পোরেশন জানায়, মানিক মিয়া এভিনিউতে সাইকেল চালানোর জন্য আলাদা লেন করা হয়েছিল, কিন্তু সেই লেনে পুলিশ বক্স এবং টঙের দোকান সহ বেশ কিছু অবৈধ স্থাপনা করা হয়েছিল। সেগুলো অপসারণেই চালানো হয় আজকের অভিযান। এর অংশ হিসেবে বুলডোজার দিয়ে রাস্তায় থাকা সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান চলছে। সুন্দরবন স্কয়ার মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। বিস্তারিত জানবো আদিল, এখন এই মুহূর্তে অভিযানের ঠিক কোন পর্যায়ে রয়েছে আর কতগুলো দোকান ভাঙতে বাকি রয়েছে? আরেকটি বিষয় জানাবেন যে আশপাশের যে দোকানগুলো সেগুলোর অভিযান কবে নাগাদ শুরু হতে পারে? দেখুন, আজকে কিন্তু আসলে পঞ্চম দিনের মতো সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে আসলে অভিযান চলছে।
11টার পর থেকে এই অভিযানটি আসলে শুরু হয়েছে এবং প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যা 6টা পর্যন্ত এই অভিযানটি আসলে পরিচালনা করা হবে। এবং আজকে আমরা দেখছি যে বেসমেন্টের যে দোকানগুলো গতকালকে ভাঙা হয়েছে, এরপরে আজকে দোতলা, তিনতলা, চারতলার যে শৌচাগারের জায়গা দখল করে যে দোকানগুলো করা হয়েছিল, লিফটের জায়গা দখল করে বা সিঁড়ির জায়গাগুলো দখল করে যে দোকানগুলো করা হয়েছিল, মূলত সেই দোকানগুলো আজকে ভেঙে দেওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে প্রথম দুদিন কিন্তু আসলে এইখানে যে 753টি অবৈধ দোকান রয়েছে তার মধ্যে প্রথম দুদিনেই কিন্তু 380টির মতো দোকান উচ্ছেদ করা হয়েছিল। এর পরপরই কিন্তু উচ্ছেদের যে ধীরগতি সেটি শুরু হয়েছে। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু এখন বুলডোজার ব্যবহার করা যাচ্ছে না, মূলত হাতে শ্রমিকরা হাতুড়ি দিয়ে হাত দিয়ে এই দোকানগুলো ভাঙছেন, সে কারণে সময়টা বেশ লাগছে। অর্থাৎ গতকাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে তথ্য তার সেখানে বলা হয়েছে যে 5 শতাধিক দোকান তারা পুরোপুরি উচ্ছেদ করতে সক্ষম হয়েছে। তাদের দেয়া যে তথ্য তার মতে এখন প্রায় 250-র মতো দোকান উচ্ছেদ করা বাকি রয়েছে। এবং তৃতীয় দিন থেকে যদি আমরা দেখি যে প্রতিদিন আসলে 50টি বা 30টি বা 60টির বেশি দোকান কিন্তু আসলে উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। সেই হিসাব যদি আমরা করি তাহলে কিন্তু এখনো প্রায় 5 দিনের মতো এই যে উচ্ছেদ কাজ, সেই উচ্ছেদ কার্যক্রমটি আসলে চলবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, এই কারণে বৈধ যে ব্যবসায়ীরা আছেন এই মার্কেটটিতে 669টি বৈধ দোকান রয়েছেন, সেই সব ব্যবসায়ীরা কিন্তু আসলে কিছুটা ক্ষতির মুখে পড়েছেন। তার কারণ 17 তারিখ থেকে তাদের মার্কেটটি বন্ধ। যদিও দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহ নাগাদ এই মার্কেটটি চালু করা হবে। আমরা দেখেছি যে আজকেও যেসব দোকান উচ্ছেদ করা হয়েছে সেই ব্যবসায়ীরা আজকেও এই মার্কেটটির সামনে এসেছেন। অনেকে বলছেন যে তারা সিটি কর্পোরেশনকে টাকা দিয়েছেন, সিটি কর্পোরেশনকে তারা ট্যাক্স দিয়েছেন, সিটি কর্পোরেশনকে তারা ভাড়া দিয়েছেন, এরপরেও তাদের যে দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে কোনো সময় কিন্তু বেঁধে দেওয়া হয়নি। এই যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, এটি কিন্তু আসলে ইলেকট্রিক পণ্য এবং মোবাইল যে অ্যাক্সেসরিজ তার সবচেয়ে বড় পাইকারি বিষয় একটু জানতে চাইবো। এই দোকানগুলোর যখন মোটা অঙ্কের টাকা দিয়ে দোকানগুলো বরাদ্দ নেওয়া হয়, ওই সময়ের অনেক কর্মকর্তা তো এখনো সিটি কর্পোরেশনে আছেন। মেয়র ফজলেনুর তাপস বেশ দৃঢ় এই ব্যাপারে। কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত? দেখুন, এই যে দোকানগুলো বরাদ্দ এটি কিন্তু আসলে 2006 সাল থেকেই শুরু হয়েছে এবং এই মার্কেটটি করা হয়েছে তারও আগে। প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ, সাদেক হোসেন খোকা এবং সাবেক মেয়র সাইদ খোকন, এই 3 মেয়রের আমলেই কিন্তু এই দোকানগুলো বরাদ্দ হয়েছে এবং এই দোকানগুলোর থেকে টাকা সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে বলে ব্যবসায়ীরা কিন্তু আমাদেরকে বলেছেন। আর আপনি যেটি বলছিলেন যে অনেক কর্মকর্তা, আমরা দেখেছি যে বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস তিনি দায়িত্ব গ্রহণ করার পরে তৎকালীন যে প্রধান রাজস্ব কর্মকর্তা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাদেরকে কিন্তু এবং এই মার্কেটের যে সার্ভেয়ার ছিল তিনিও কিন্তু কয়েকদিন আগে কিন্তু আসলে চাকরিচ্যুত হয়েছেন এবং প্রধান প্রকৌশলী, সাবেক প্রধান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তা তাদেরকে কিন্তু বর্তমান মেয়র ক্ষমতায় আসার পরপরই কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে। অর্থাৎ বর্তমান মেয়র যেটি বলছেন যে তার অনুসন্ধানে যেসব কর্মকর্তার নাম এখন পর্যন্ত এসেছে যারা জড়িত তাদের সবার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা তিনি নিচ্ছেন এবং এর মধ্যে নিয়েছেন। আর আপনাকে সবশেষ আরেকটি বিষয় জানিয়ে শেষ করতে চাই যে এই গুলিস্তান এবং তার আশেপাশে দক্ষিণ সিটি কর্পোরেশন আরও বেশ কয়েকটি মার্কেট হচ্ছে, সেই মার্কেটগুলোতেও কিন্তু পার্কিং বা লিফটের জায়গা দখল করে অবৈধ দোকানপাট করা হয়েছে। সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে এই যে সুন্দরবন মার্কেট এটির উচ্ছেদ কাজ শেষ হওয়ার পরে অন্য আরেকটি মার্কেটের যে উচ্ছেদ সেটি শুরু হবে। অর্থাৎ এই যে উচ্ছেদ কার্যক্রম এটি অব্যাহত থাকবে। তো আমার কাছ থেকে গুলিস্তান থেকে এটি ছিল সর্বশেষ। সহকর্মী আদিলুর রহমান ছিলেন গুলিস্তান থেকে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে আরও 2 থেকে 3 দিন চলবে শৈত্যপ্রবাহ। এই সময়ের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহটির তীব্রতা বেড়ে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে 7.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া 7 থেকে 9 ডিগ্রিতে নামে গোপালগঞ্জ, ঈশ্বরদী, শ্রীমঙ্গল, দিনাজপুর, তেঁতুলিয়া, চুয়াডাঙ্গা, যশোরের তাপমাত্রা। তীব্র শীতের কারণে অনেক এলাকায় থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা, ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আবহাওয়াবিদরা বলছেন উত্তর পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ চললেও রাজধানীতে এর খুব একটা প্রভাব পড়বে না। তবে আগামী কয়েকদিনে ঢাকার তাপমাত্রাও কমবে।
বছর জুড়েই নিত্যপণ্যের বাজারে ছিল রুদ্ধশ্বাস অবস্থা। আলু কিনতে গিয়েই সবচেয়ে বেশি নাভিশ্বাস উঠেছে ক্রেতার। সরকার 2 দফা দাম বেঁধে দিয়েছে, বিক্রি হয়েছে টিসিবির খোলা ট্রাকেও, তবে কাজের কাজ কিছুই হয়নি। চাল, পেঁয়াজ আর সবজির দামও ছিল বাড়তি। এসব বিষয়ে মেনে নিয়েই বাজার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপের কথা জানাচ্ছেন বাণিজ্যমন্ত্রী। অনেক ক্রেতা মানুষের ইনকাম কম, সেই হিসাবে আমরা কিনতে গেলে আমাদের একটু চিন্তা করে কিনতে হয়। মানে অনেক সময় হয়তো যেটা আমার প্রয়োজন 1 কেজি, সেখানে আমাকে হাফ কেজি নিতে হচ্ছে। ভাতের ওপর চাপ কমাতে একসময় পরামর্শ দেওয়া হয়েছিল আলু খাওয়ার, তবে 20 থেকে 25 টাকা কেজির সেই আলুর দামই হয়েছে 1 কেজি চালের দামের সমান। বিক্রি হয়েছে 55 থেকে 60 টাকায়, যা স্মরণকালে সর্বোচ্চ। টিসিবি নিজেই জানাচ্ছে 1 বছরে এর দাম বেড়েছে 100 ভাগ। পরিস্থিতি সামাল দিতে সেপ্টেম্বরে 2 দফা দাম বেঁধে দিয়েছিল সরকার। পাশাপাশি প্রথমবারের মতো টিসিবির খোলা ট্রাকেও বিক্রি হয়েছে আলু। কিন্তু এত কিছুর পরও সরকার নির্ধারিত 35 টাকা কেজিতে পাওয়া যায়নি আলু। ক্রয় ক্ষমতা এবং মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকে এমন বাজার প্রত্যাশা করছি। অবশ্যই সরকার এটা নিয়ে একটা ভালো পদক্ষেপ নেবে এবং মানুষের এই ক্রয়সীমার মধ্যে তরি-তরকারি দামটা নিয়ে আসবে। চড়া ছিল পেঁয়াজের বাজারও। সেপ্টেম্বরে ভারত রপ্তানি বন্ধের পর রাতারাতি কেজিতে দাম ওঠে 100 টাকা। পরে চীন, তুরস্ক, মিশর সহ নানা দেশের পেঁয়াজ আসে বাজারে। সঙ্গে মুড়ি কাটা পেঁয়াজ ওঠাই সহনশীল হয় দাম। চালেও একই অবস্থা, কার্যকর হয়নি মিলগেটের বেঁধে দেওয়া দাম। আমরা চেষ্টা করব প্রথম থেকে কৃষি মন্ত্রণালয় যেহেতু এগুলো প্রোডাকশনের জড়িত, তাদের সাথে আমরা সম্পৃক্ত থাকবো, যোগাযোগ রাখবো, যাতে করে বাজারটা চেষ্টা করা যায়। তবে অনেক কিছুই বাইরে ইন্টারন্যাশনাল মার্কেটের উপর ডিপেন্ডেন্ট। অভিজ্ঞতার থেকে চেষ্টা করবো যাতে সহনীয় মাত্রায় রাখা যায় সব দিক থেকে। নতুন বছরে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বরাবরের মতোই সঠিক বাজার ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। অতি মুনাফা যাতে তারা নিতে না পারে, তার জন্য সরকারের মনিটরিংটাকে বাড়াতে হবে এবং বাজারে হস্তক্ষেপ করতে হবে। আপনি বাজারের দাম বেঁধে দিলেন, কিন্তু বাজারে হস্তক্ষেপ করতে পারলেন না এবং প্রয়োজনীয় পরিমাণে ওপেন মার্কেট সেল করতে পারলেন না, তাহলে বাজারকে নিয়ন্ত্রণ করা যাবে না। তবে বছরের শেষে শীতের সবজির উৎপাদন ভালো হওয়ায় সুবাতাস ছিল বাজারে। এর আগে বছরের বড় অংশ জুড়ে গড়ে 60 টাকার নিচে মেলেনি কোনো সবজি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2030 সালের মধ্যে বাংলাদেশ হতে যাচ্ছে বিশ্বের 28তম বড় অর্থনীতির দেশ, আর 2035 সালের মধ্যে সে অবস্থান হবে 25তম। এ সময়ে পেছনে থাকবে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR এ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয় 2025 সালে বাংলাদেশের অবস্থান দাঁড়াবে 34-এ। বর্তমানে এ অবস্থানে আছে আফ্রিকার দেশ মিশর। CEBR বলছে 193 দেশের মধ্যে এখন বাংলাদেশের অবস্থান 41তম এবং অর্থনীতির আকার $30,100 কোটি। কিন্তু 2035 সালে এই আকার বেড়ে দাঁড়াবে $85,500 কোটি। সংস্থাটির অনুমান অনুযায়ী 2021 থেকে 2025 সালের মধ্যে দেশের গড় GDP প্রবৃদ্ধি হবে 6.8%। করোনার কারণে এবছর অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 3.8%, কিন্তু করোনার ক্ষতি মোকাবেলায় অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ভালো বলে মনে করছে CEBR। সংস্থাটি আরও বলেছে, ক্রয় ক্ষমতার সমতা অনুসারে মাথাপিছু GDP $5,139 উন্নীত হয়েছে, যা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশে উত্তরণে সহায়তা করেছে। সিটি কর্পোরেশনের অপরিকল্পিত উন্নয়ন কাজে চরম ভোগান্তিতে সিলেট মহানগরীর বাসিন্দারা। নানা অজুহাতে একই রাস্তা বারবার খোঁড়া, নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখা আর নিরাপত্তা বেষ্টনী না দিয়ে নির্মাণ কাজ চালানোয় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এজন্য সংশ্লিষ্ট ঠিকাদার আর পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। বেশ কয়েক বছর ধরেই সিলেট মহানগরীতে চলছে মূল সড়ক ও পাড়া মহল্লার বিভিন্ন রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ কাজ। কখনো পয় নিষ্কাশন, কখনো বিদ্যুৎ অথবা পানির লাইন মেরামতের নামে চলছে খোঁড়াখুড়ি। এতে সড়কে প্রায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ধুলোবালিতে নাজেহাল নগরবাসী। এসব রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা ও নিরাপত্তা বেষ্টনী না থাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। চলতি মাসেই অরক্ষিত নির্মাণাধীন ড্রেনে পড়ে মারা গেছেন শিক্ষক নেতা ও ছড়াকার আব্দুল বাসিত মোহাম্মদ। আমার ভাই মারা গেছে, কিন্তু অনেকেই হয়তো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা যায়নি। কিন্তু আমি চাই না এইটা আমার ভাইয়ের মতো আরেক ভাই যেন এরকম ইন্তেকাল করে।
দীর্ঘমেয়াদী অপরিকল্পিত উন্নয়ন কাজের ভোগান্তি নিরসনে মানববন্ধন করেছে সিলেটের সচেতন মহল। দীর্ঘ সময় নিয়ে নিম্নমানের এসব উন্নয়ন কাজ ঠিকাদারদের অর্থ লুপাটের কৌশল বলে অভিযোগ সচেতন নাগরিকদের। এটা প্রকল্পবাজি হচ্ছে, মূলত টাকা লুটপাটের একটি উৎসব চলছে। প্রথম উন্নয়নটা হোক নগরকর্তা এবং সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের মননের উন্নয়ন হোক। অনতিবিলম্বে এই কাজগুলো যাতে দ্রুত শেষ হয়, নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয় এবং একজন পরিকল্পনাবিদ, আমরা এখনো জানি না সিটি কর্পোরেশনে আছে কিনা একজন পরিকল্পনাবিদের প্রয়োজন আছে। মেয়র বলছেন, উন্নয়ন প্রকল্পের কাজের দ্রুত বাস্তবায়ন ও অনিয়ম বন্ধে নজরদারি বাড়ানো হচ্ছে। আমরা বারবার খোলাখুলি না হওয়ার জন্য একবারে রাস্তা পিচ করার আগে সব খোলাখুলি করতে যাচ্ছি। তো এখন করলেও টেকা, না করলেও টেকা। ড্রাস্টিক অ্যাকশনে যাব এবং আমি ইতিমধ্যে ঠিকাদারকে মিটিং ডেকেছি যে প্রত্যেক ঠিকাদার যদি সুনির্দিষ্টভাবে তারা এই আইন না মানেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সিলেট নগরীর মহাপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব উন্নয়ন কাজ পরিকল্পিতভাবে দ্রুত বাস্তবায়নের দাবি নগরবাসীর। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। অবশেষে আর্থিক প্রণোদনা বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে আপত্তি জানালেও চাপের মুখে শেষ পর্যন্ত রোববার সম্মতি জানান তিনি। বিলে মোট $2.3 ট্রিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে করোনা সহায়তা তহবিলের জন্য $900 বিলিয়ন নির্ধারণ করা হয়। বাকি অর্থ আগামী সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাজে ব্যয় হবে। অনুমোদন দিলেও ট্রাম্প বিলটিকে অমর্যাদাকর হিসেবে আখ্যায়িত করেছেন। হাউস ও সিনেটে কয়েক মাসের আলোচনার পর বিলটি পাশ হলো। বিলটিতে প্রণোদনা হিসেবে নাগরিকদের আয়ের সীমা অনুযায়ী জনপ্রতি $600 অর্থ সহায়তা দেওয়া হবে। কর্মজীবীদের মধ্যে যারা কর্মহীন তাদের বেকার ভাতার মেয়াদ বাড়ানো হবে। এছাড়া নতুন করোনা প্রণোদনা বিলে ভাড়াটিয়া, বাড়ির মালিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নানা সহযোগিতা রয়েছে। এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরও বিস্তারিত।